বিশ্বকাপ ফাইনালে মাঠে নামার আগে টানেলের ভেতর সতীর্থদের সঙ্গে কথা বলার সেই মুহূর্ত এখন টক অফ দ্য টাউন। কি হয়েছিল আর্জেন্টিনার শিবিরে? কেনই বা লিওনেল মেসি টিমমেটদেরকে বলছিলেন সব ভুলে গিয়ে খেলা চালিয়ে যেতে? এই ঘটনার পেছনে কি আছে? অন্য কোনো ষড়যন্ত্র নাকি নিছক টিম স্পিরিট বাড়ানোর টোটকা? অ্যালেক্সিসের বাবা কার্লোস ম্যাক অ্যালিস্টারের কথাতে অবশ্য জানা যাচ্ছে সে সময় ড্রেসিং রুমে সাধারণ ফুটবল রিলেটেড কথাই হচ্ছিল। মেসির বক্তব্য ছিল দলের বাকিদের প্রেসার ফ্রি রাখতে, এই কথাই বলেছিলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন তাজিন খন্দকার। চলো ছেলেরা, যা হয়েছে ভুলে যাও, মনে করো কিছুই হয়নি। টানেলের ভেতর থেকে বেরিয়ে আসছেন মহাতারকা, কিন্তু মুখে রাজ্যের দুশ্চিন্তা, ভীষণ চাপ আর হতাশা। কি হলো এলেমটেনের? মাত্র একটা বাক্য, কিন্তু সেই বাক্যই এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মিস্ট্রি। সতীর্থদের সঙ্গে কি বা বলেছিলেন মাঠে নামার আগে? পুরো ফুটবল দুনিয়ায় গুঞ্জন এখন একটাই, কি হয়েছিল সেখানে? কিসের চাপে সবাইকে সামলাচ্ছিলেন দলের কাণ্ডারি লিওনেল মেসি? এ যেন একেবারে যেখানে দেখো ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আর সেখান থেকেই ফুটবল প্রেমীদের আলোচনা শুরু। কি হলো টানেলের ভেতর? সম্প্রতি প্রকাশ পাওয়া টানেলের ফুটেজে দেখা যায় ড্রেসিং রুম থেকে বের হওয়ার সময় মেসি সতীর্থদের উদ্দেশ্যে বলছেন, কাম অন বয়েজ, লেটস ফরগেট হোয়াট হ্যাপেন্ড, অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। এই কয়েকটা শব্দ ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়াতে শুরু হয় কনস্পিরেসির ঝড়। কেউ দাবি করেন ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে ঘটেছিল অস্বাভাবিক কিছু, আবার কেউ টেনে আনেন অ্যান্টি ডোপিং ইস্যু। কিন্তু কান কথায় চিরা ভেজে না, কারণ কমিউনিটি নোটে স্পষ্ট বলা আছে ফিফার অ্যান্টি ডোপিং টেস্ট ম্যাচের আগে নয়, ম্যাচের পরে হয়। ফলে জল্পনা বাড়লেও সেই দাবির পক্ষে কোনো নিশ্চিত প্রমাণ আসেনি সামনে। তবে এখন পর্যন্ত যতটুকু দিনের আলোতে এসেছে তাতে বোঝা যায় অধিনায়ক হিসেবে দলের সবাইকে মেন্টালি রিলিভ করতে এই কথা বলেছিলেন লিওনেল মেসি। শুধু ওই কথাই নয়, বিরতির পর মাঠে নেমে লিও সতীর্থদের এটা বলেন যে পার্সোনালিটি পিপল, পার্সোনালিটি, উই হ্যাভ অলওয়েজ হ্যাড ইট, সো ওয়াই উডেন্ট উই হ্যাভ ইট নাও। শুধু কি মেসি, সতীর্থদের উজ্জীবিত করতে এমিলিয়ানো মার্তিনেজও দিয়েছেন সেদিন বার্তা। গোলবারের নিচ থেকে এমিলিয়ানো মার্তিনেজের বজ্রকণ্ঠ বদলে দিতে পারেনি ম্যাচের ভাগ্য। আর ম্যাচ শেষে তো দু দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতির ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। সব মিলে আর্জেন্টিনা শিবিরে এখন এক ষড়যন্ত্রের গন্ধ। মেসির সেই কথার আড়ালে কি শুধুই সতীর্থদের সাহস জোগানোর চেষ্টা ছিল, নাকি সত্যিই ঘটেছিল এমন কিছু যার উত্তর এখনো জানে না ফুটবল দুনিয়া? যদিও এই ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক এক করে পোস্ট করেন লিয়ান্দ্রো পারেদেস, লিওনেল মেসি, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এমিলিয়ানো মার্তিনেজরা। প্রত্যেকের পোস্টেই ছিল চাপা কষ্ট। আর তাতে কি উঁকি দিচ্ছে নতুন কোনো রহস্য? কোনো অদৃশ্য চাপেই কি পড়তে হচ্ছে আর্জেন্টিনাকে? তাজিন খন্দকার, ৭১। গোল্ডেন বল, গোল্ডেন বুট থেকে শুরু করে বছরের শেষে ব্যালন ডিওর, একাধারে সব পুরস্কারই তো লিওনেল মেসি পেতে যাচ্ছিলেন। বিশ্বকাপে কিং লিওর খেলা দেখে অন্তত তাই মনে হচ্ছিল। পুরো একটা দলকে একাই টানছিলেন, নিজে গোল করছিলেন অথবা করাচ্ছিলেন। কিন্তু দিন শেষে ফাইনালে স্পেনের কাছে খোয়া গেল আর্জেন্টিনার শিরোপা। ফিফার বিশ্বকাপ থেকে খালি হাতেই ফিরলেন এলেমটেন। তবে আইএফএফএইচ এর ডেটা অ্যানালাইসিস বলছে মেসির এই বিশ্বকাপের সেরা ফুটবলার, এবং সেটা অবিসংবাদিতভাবেই। কেন, তার ব্যাখ্যা রিপোর্টে। ফাইনালে হেরেছেন, ট্রফি নেই, কিন্তু ফিফার গোল্ডেন বল গেছে রদ্রির কাছে, যে বিশ্ব চ্যাম্পিয়ন দলের মিডফিল্ডার। কিন্তু আইএফএফএইচএস বলছে ভিন্ন কথা। পুরো টুর্নামেন্টে ডেটা অ্যানালাইসিস করে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স তাদের বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড দিয়েছে লিওনেল মেসিকে। তবে ফিফার সিদ্ধান্তের পেছনে কাজ করেছে বিশেষ কিছু মানুষের ভোটিং, যেটা আসলে হাইলি অ্যাপ্রিসিয়েট করে ট্রফি এবং ট্রফিকে। কিন্তু এদিকে মেসির পক্ষে সংখ্যাগুলো কথা বলছে। ৮ ম্যাচে ৮ গোল, ৪ অ্যাসিস্ট, গড় ম্যাচ রেটিং ৮.33। শুধু ১-২টো ম্যাচের কথা বাদ দিলে মেসি পুরো টুর্নামেন্টেই নিজেকে বাকিদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন। আইএফএফএইচ এর পদ্ধতিতে অবশ্য নকআউট পর্বের পারফরম্যান্সকে বেশি ওজন দেওয়া হয়। কারণটা যুক্তিসঙ্গত। গ্রুপে হারলে ফেরার সুযোগ আছে, নকআউটে নেই। সেই চাপের মধ্যে কে নিজের সেরাটা দিতে পারেন সেটাই আসল পরীক্ষা। মেসি সেই পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েছেন। ফেডারেশনের ভাষায় এই পুরস্কার আবেগের জন্য নয়, খ্যাতির জন্য নয়, ডেটার উপর নির্ভর করে নির্দিষ্ট করা হয়েছে।
কেন একজন স্প্যানিশ মিডফিল্ডার ফিফার গোল্ডেন বল পেলেন আর পরিসংখ্যান সংস্থা মেসিকে সেরা হিসেবে ঘোষণা করলো? উত্তর লুকিয়ে আছে দুটি সংস্থার মূল্যায়ন পদ্ধতির ভেতর। ফিফার গোল্ডেন বল নির্বাচন করা হয় অফিসিয়াল টেকনিক্যাল স্টাডি গ্রুপ এবং স্বীকৃত সাংবাদিকদের গোপন ভোটের মাধ্যমে। সেখানে স্রেফ ব্যক্তিগত গোল বা অ্যাসিস্ট নয়, বরং পুরো টুর্নামেন্টে দলের চ্যাম্পিয়ন হওয়া এবং মাঝ মাঠের ট্যাকটিক্যাল ইম্প্যাক্টকে প্রাধান্য দেয়া হয়েছে। পুরো টুর্নামেন্টে স্পেনের মাঝ মাঠের মূল নিয়ন্ত্রক ছিলেন রদ্রি। ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে তার ভূমিকার জন্য তাকে সেরা ঘোষণা করা হয়। IFFHS কোনো মানুষের আবেগ বা ভোটের ওপর নির্ভর করে না, তাদের মূল্যায়ন সম্পূর্ণ গাণিতিক। প্রতিটি ম্যাচের ট্যাকটিক্যাল আউটপুট, ড্রিবলিং সাকসেস, চান্স ক্রিয়েশন, এক্সপেক্টেড গোল এবং সরাসরি গোল কন্ট্রিবিউশনের উপর ভিত্তি করে তৈরি ডিজিটাল ইন্ডেক্সে মেসি সবার উপরে অবস্থান করায় সংস্থাটি তাকে টুর্নামেন্টের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়েছে। ট্রফি ছাড়া সেরা খেলোয়াড়, এই বিতর্কটা নতুন নয়। 2014-তে মেসি নিজেই গোল্ডেন বল পেয়েছিলেন ফাইনালে হেরেও। কিন্তু এবার ফিফার পছন্দ রদ্রি, আবার IFFHS এর পছন্দ মেসি। দুটো দৃষ্টিভঙ্গি, দুটো উত্তর। ফিফা বলছে বিশ্ব চ্যাম্পিয়ন দলের কলকাঠি নাড়া মানুষটাই সেরা। IFFHS বলছে গোল, অ্যাসিস্ট, রেটিং, নকআউট ইম্প্যাক্ট সব মিলিয়ে সেরা ছিলেন মেসি। পরেরটা শুনতেই হয়তো বেশি যুক্তিসঙ্গত মনে হবে, কারণ যে ভালো খেলবেন তার দল হোঁচট খেলেও সেটার দোষ সব সময় একজন পার্টিকুলার প্লেয়ারের ঘাড়ে কেন বর্তাবে? খালিদ জামিল, একাত্তর। বিশ্বকাপ ফাইনালের পর স্পিরিট অফ দ্য গেমের সাথে সেই ধরনের কোনো সাইনই রাখতে পারেনি আর্জেন্টিনা। স্পেন যখন ট্রফি সেলিব্রেশন করছিল তখন সেটাকে এড়িয়ে যেতে তাদের দিকে না তাকিয়েই গ্যালারি মুখ হয়েছিলেন লিওনেল মেসি স্বয়ং। তবে একজন ছিলেন যিনি এই পথে হাঁটেননি, অন্যদিকে টাইটেল হারিয়ে স্পেনকে সেরা বলছেন স্কালোনি। বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। লিওনেল মেসিও মুখ ফিরিয়ে নিয়েছেন, তার সাথে গোটা দল গ্যালারির দিকে তাকিয়ে আছে আর পেছনে স্পেন বিশ্বকাপ জিতে উল্লাস করতে যাচ্ছে। কিন্তু এটাই কি আর্জেন্টিনার সংস্কৃতি, বিজয়ের দিক থেকে মুখ ফিরিয়ে থাকা, নাকি তারা আসলে কোনো প্রতিবাদ জানাতে চেয়েছিল নীরবে? এই ছবি রহস্যময় এবং অদ্ভুত, যেটার সাথে স্পোর্টসম্যান স্পিরিট যায় না কোনোভাবেই। এর মধ্যে অবশ্য আর্জেন্টিনার একজন ছিলেন ম্যানুয়েল লোপেস, একেবারে ভিন্ন। ঠিক কি হয়েছিল বিশ্বকাপ ফাইনালের দিনে? খেলাধুলায় স্পিরিট অফ গেমের আলোচনা হয়, সবাই সবার প্রতি মিনিমাম রেসপেক্ট দেখান, ফলাফল যাই হোক যেভাবেই হোক। কিন্তু স্পেনের কাছে বিশ্বকাপ হেরে সেটা বেমালুম ভুলে গেছে আর্জেন্টিনা, অথবা প্রতিপক্ষকে সম্মান জানানোর বিপরীতে যেন জানিয়েছে ক্ষোভ। ক্ষোভটা আসলে কোথায়, স্পেনের প্রতি নাকি ফিফা রেফারির প্রতি? সেই উত্তরটা দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আনফেয়ার রেফারিং হয়েছে কিনা সেই প্রশ্নের জবাবে স্পষ্ট করেই বলেছেন, না তেমন কিছুই মনে হচ্ছে না, স্পেন ডিজার্ভিং ছিল, এমনকি আমাদের এনার্জিটা ফাইনালের আগ পর্যন্তই শেষ হয়ে গিয়েছিল। স্কালোনির উত্তরটা আর মাঠের ওই দৃশ্য দুটো ভিন্ন কথা বলে। একদিকে স্কালোনি হার মেনে নিচ্ছেন, অন্যদিকে আর্জেন্টাইনরা মাঠে স্পোর্টসম্যানশিপ দেখাতে পারেনি। প্রশ্নটা তাই আসছে, হার মেনে নেওয়াটা কি এতটাই কঠিন? আবার ফিরি ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এই ছবিটা দেখুন, যখন স্পেন ট্রফি সেলিব্রেট করার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন আর্জেন্টিনা গ্যালারি মুখ হয়ে ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। এটা তো ক্রীড়াসুলভ কোনো বিষয় নয়, তবে গোটা দল এই পথে হাঁটলেও একজন ছিলেন ভিন্ন, যিনি স্প্যানিশদের প্রতি নিজের সম্মানটুকু রেখেছেন, দ্য ম্যান ম্যানুয়েল লোপেস। তিনি স্পেনের দিকে ফিরে দলটির প্রতি ন্যূনতম সম্মানটুকু দেখিয়েছেন। 1-0 গোলের হারের থেকেও আলবিসেরিস্তাদের খেলার প্যাটার্নটা বেশি সমালোচিত হয়েছে। মাঠ ছাড়ার আগেই সেই হতাশা পেয়ে বসেছিল মেসিদের। সেই খারাপ লাগা থেকেই হয়তো স্পেনের ট্রফি সেলিব্রেশন দেখা হয়নি। টুর্নামেন্টে আনবিটেন থাকার পর যেভাবে হেরে বিদায় নিয়েছে তাতে এই হতাশাটুকু স্বাভাবিকই বটে। তবে সেই হতাশার সাগরে ডুবেও লোপেস নিজের দায়িত্বটা পালন করেছেন আর তাতে ভাসছেন প্রশংসায়। যদিও ফাইনালে সাবস্টিটিউট হিসেবেও মাঠে নামা হয়নি ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের এই সেন্টার ফরওয়ার্ডের। আবু নাইম, একাত্তর। এখনো কোনো প্রমাণ না মিললেও রটে গেছে বহু ঘটনা। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে টিম আর্জেন্টিনাকে নিয়ে হয়ে গেল নেতিবাচক বহু আলোচনা। ফিফা ও রেফারিকে মিলিয়ে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় কত রকম নিউজ, কত নতুন খবর। যারা অপতথ্য ছড়িয়েছে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। কারা থাকবে এই মামলার আওতায়, বিস্তারিত জানাচ্ছেন মঈন হাসান।
কথায় আছে যা ঘটে তার কিছুটা রটে। এবারের বিশ্বকাপে টিম আর্জেন্টিনাকে নিয়ে হয়ে গেছে নানা রকম অভিযোগ, যে অভিযোগগুলোর ভিত্তি খুঁজে পাওয়া কিছুটা মুশকিল তো বটেই। এখনো সে ধরনের কোনো স্ট্রং এভিডেন্স কেউ জোগাড় করতে পারেনি। বিশ্বকাপ এর মধ্যে শেষ, আর্জেন্টিনা রানার আপ। তবে কি এমন ঘটলো যার অনেক কিছু চারপাশে রটলো, এই প্রশ্নটা তো থাকেই। এবার নতুন খবর, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ভাবছে লিগ্যাল অ্যাকশন নেয়ার কথা। কাদের বিরুদ্ধে জানেন তো? যারা আর্জেন্টিনা দল ও তাদের খেলোয়াড়দের পেছনে বিভিন্ন অপতথ্য ছড়িয়েছে। মানহানির এমন সব মামলা হতে পারে যার কেন্দ্রবিন্দুতে হতে যাচ্ছে মিথ্যা অভিযোগ, প্রমাণহীন সব ছবি ও এভিডেন্স ছাড়া অনেক রকম বক্তব্য। আর্জেন্টাইন গণমাধ্যম লা নাসিওনের খবর, মানহানির মামলা করতে তারা যে শুধু বড় মিডিয়া আউটলেট টার্গেট করছে তেমনটা না, বরং যেসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বিভিন্ন প্রমাণহীন তথ্য ছড়ানো হয়েছে সেই অ্যাকাউন্টগুলো মামলার আওতায় আসবে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এর মধ্যে বিভিন্ন পোস্ট আর প্রমাণাদি সংগ্রহ করছে, যার ভিত্তিতে তারা পরবর্তী অ্যাকশন নেবে। এবারের ফুটবল বিশ্বকাপে খেলার বাইরেও হয়ে গেছে নানা ঘটনা। সেসব ঘটনা নিয়ে আলোচনা পুরো টুর্নামেন্ট জুড়েই ছিল। তবে আর্জেন্টিনার ওপর শুরু থেকেই এক ধরনের চাপ ছিল। সেই চাপটা ট্রফি ডিফেন্ড করার না, বরং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ার নানা রকম খবরাখবর। যে খবরগুলোতে বলা হতো আর্জেন্টিনা কি কোনোভাবে ফিফা বা রেফারি থেকে সহায়তা নিচ্ছে। জনমনে যখন এ ধরনের প্রশ্ন ছুড়ে দেয়া হয় তা স্বাভাবিকভাবেই মানুষকে আরো ভাবায়। সত্যি কি আর্জেন্টিনা কোনো সুবিধা নিচ্ছে? VAR এর একটা সিদ্ধান্ত পক্ষে যাওয়া মানেই তো সুবিধা হওয়ার কথা না, কিন্তু পরিবেশটা এমন ছিল যেখানে রেফারির একটা সাধারণ সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেলে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে মিশরের বিপক্ষে ম্যাচের কথা মনে করে দেখুন। যে ম্যাচ শেষ হওয়ার পর আর্জেন্টিনা টিমের সাথে ফিফা ও রেফারিকে মিলিয়ে ইজিপ্ট কোচ ও তাদের ফুটবলাররা পর্যন্ত একাধিক কথা তুলেছে। এরপর থেকে প্রেস কনফারেন্সে খুব স্বাভাবিকভাবেই এ ধরনের প্রশ্ন উঠত। এমনকি প্রতিপক্ষ দলের খেলোয়াড়দেরকে সাংবাদিকরা পর্যন্ত প্রশ্ন করতেন তারা রেফারিং নিয়ে কোনো দুশ্চিন্তা করেন কিনা। সেমিফাইনালে পৌঁছানোর আগ পর্যন্ত আর্জেন্টিনাকে বেশ তীব্রভাবেই এসব কথা শুনতে হয়েছে। প্রেস কনফারেন্সে লিওনেল স্কালোনি থেকে শুরু করে মিক্সড জোনে লিওনেল মেসিকেও প্রশ্ন করা হয়েছে। তবে এসব প্রশ্নে খুব শক্ত প্রমাণ হাজির করা যায়নি একবারও। প্রমাণাদি ছাড়া এসব কথা কেন, সেটা তেমন কেউ বলছে না। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এ কারণেই কিছু একটা ভাবছে। দেশটির গণমাধ্যম লা নাসিওন অন্তত তেমনই বলছে। সবকিছু ঠিক থাকলে হয়তো দ্রুতই মানহানির মামলা করবে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ শেষ হয়ে গেছে, তবে এর নাটকীয়তা আর আলোচনার যেন সমাপ্তি ঘটছে না। দেখা যাক এসব ঘটনা শেষ পর্যন্ত কোথায় যেয়ে ঠেকে। মঈন হাসান, ৭১। ফাইনালে শিরোপা জেতা হলো না আর্জেন্টিনার, হতাশ দলটি ফুটবলাররা। এর মধ্যে লিয়ান্দ্রো পারেদেস হলেন বড় হেডলাইন। স্প্যানিশ ফুটবলারদের সাথে সংঘর্ষে জড়িয়ে জন্ম দিলেন আলোচনার। সেই আলোচনা নানা দিকে মোড় নিল, অনেক রকমের ব্যাখ্যাও দিলেন অনেকেই। স্বয়ং আর্জেন্টাইনরাও পারেদেসের এমন আচরণে কি বলছেন তার বিস্তারিত থাকছে মঈন হাসানের রিপোর্টে। বিশ্বকাপ ট্রফি ডিফেন্ড করা হলো না, স্পেনের কাছে ১-০ গোলের পরাজয়। রানার আপ দলের খাতায় উঠল আর্জেন্টিনার নাম। ফাইনাল ম্যাচ শেষের পরপরই বড় হেডলাইন হলেন লিয়ান্দ্রো পারেদেস। কেন সে কথা এতদিনে জেনে গেছেন সবাই। তবে একটা তথ্য কি জানেন? পারেদেস বিশ্বকাপের শেষ ৩ ম্যাচ খেলেছেন ভাঙা পাঁজর নিয়ে। আর ফাইনাল ম্যাচে তার সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনা আর্জেন্টাইনরা কিভাবে দেখছেন সেটা এখন জানা যাক। লিয়ান্দ্রো পারেদেস সম্পর্কে আর্জেন্টাইনদের বোঝাপড়া খুব ভালো। কোন আবেগ আর কোন পরিস্থিতিতে এই মিডফিল্ডার কি ধরনের রিয়াকশন দেখান তা নিয়ে আছে জানাশোনা। দেশটির ক্লাব বোকা জুনিয়র্সের ক্যাপ্টেন পারেদেস। এই ক্লাবের একনিষ্ঠ সমর্থক গ্যাব্রিয়েল সানচেস ফরাসি পত্রিকা লেকিপে কি জানিয়েছেন একটু দেখে আসি।
পারেদেস মাঝে মাঝে বাড়াবাড়ি করেন, কিন্তু তিনি তার লড়াকু মনোভাব খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে দিতে চান। পারেদেস সেভাবেই খেলেন যেভাবে আর্জেন্টাইনরা জীবনযাপন করে, যেখানে থাকে আকাঙ্ক্ষা, প্রতিশ্রুতি এবং আবেগ। ফাইনাল ম্যাচ শেষে এরিক গার্সিয়া বা গাভির সাথে পারেদেসের যে আচরণ, তা অনেক বোকা জুনিয়র্স সমর্থকরাই অপছন্দ করেছেন। অনেকেই যদি কিন্তু ছাড়াই এমন আচরণের সমালোচনা করেন। এমনই এক সমর্থক লুইস গঞ্জালেস লেকিপে জানিয়েছেন তিনি পারেদেসের আচরণ মোটেই পছন্দ করেননি। নিজ খেলোয়াড়দের আচরণে সমর্থক হিসেবে তিনি লজ্জাবোধ করেন। আর্জেন্টাইন ক্লাব এফসি নান্তেসের সাবেক ডিফেন্ডার মাউরো চেত্তো পারেদেস সম্পর্কে জানান, সে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, তার খেলায় আক্রমণাত্মক ব্যাপারটা একটু বেশি, মাঝে মাঝে ফাউলও করে বসে। চেত্তো মনে করেন স্প্যানিশ খেলোয়াড়দের উস্কানি একটা প্রধান ব্যাপার ছিল পারেদেসের সংঘর্ষে জড়িয়ে পড়ার জন্য। পারেদেসের ঘটনায় আর্জেন্টাইনদের দৃষ্টিভঙ্গির সাথে হয়তো বিশ্বের দৃষ্টিভঙ্গির কিছুটা হলেও পার্থক্য থাকবে। আর্জেন্টাইনরা এখানে পারেদেসের মানসিক অবস্থাকে বেশি সামনে আনবে, আর স্প্যানিশদের উস্কানির ঘটনা বলতেও বাদ দেবে না। ওই ঘটনায় ফিফার পক্ষ থেকে একটা লাল কার্ড কাউন্ট হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই কার্ড বাতিল করা হয়েছে। আর্জেন্টিনা স্পেনের ফাইনালের রেশ রয়ে গেছে এখনো, আর ফাইনালের পর ঘটা ঘটনাগুলোর উত্তাপটা দীর্ঘস্থায়ী। লোকেরা করছে কাটা ছেঁড়া, ফিফাও হয়তো কিছু তদন্ত চালিয়ে যাচ্ছে। দেখা যাক আর কতদিন ফাইনালের আলাপটা চলতে থাকে, আসে কিনা কোনো নতুন খবর। মঈন হাসান, ৭১। একটা দুইটা ম্যাচ আপনি হারতেই পারেন। জিম্বাবুয়েতে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরে এমন মন্তব্য করেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বলছেন প্র্যাকটিস ম্যাচের অভাবে জিম্বাবুয়ের পিচের বাউন্স বুঝতে সময় লেগেছে ব্যাটসম্যানদের। সামনে অস্ট্রেলিয়া সিরিজে দলের কাছ থেকে বড় কিছুই আশা করছেন মোহাম্মদ আশরাফুল। সাইফুল রূপকের রিপোর্ট। টেস্ট হেরে বাংলা ডেথ, ওয়ানডেতে পর্যুদস্ত বাংলাদেশের নাম হয়ে গেল বাংলা ডেথ। প্রতিপক্ষকে প্রায় বাংলা ওয়াশ করা দলটা জিম্বাবুয়েতে গিয়ে বেহাল। ২২ গজে নখদন্তহীন টাইগারদের ভালোভাবেই খোঁচা দেয় জিম্বাবুয়ের এক সংবাদ মাধ্যম। বাঘেরা শুধু জিম্বাবুয়ের সাথেই পারে, এমন কথা প্রায়ই বাংলাদেশের সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যায়। টাইগাররা ট্রলের শিকার হয়। ঘরের মাঠে দুর্দান্ত ছোটা হৃদয় তাসকিনরাই কেন জিম্বাবুয়েতে গিয়ে তাল হারায়? আচ্ছা বলবে, সবশেষ জিম্বাবুয়েতে বাংলাদেশ গিয়েছিল 2022-এ, সেখানে ওয়ানডে এবং টি-20 দুইটা সিরিজে হেরেছিল। এবার টি-20 সিরিজ জিতলেও আপনার টেস্ট এবং ওডিআই হেরেছে। মানে জিম্বাবুয়েতে গিয়ে কি হয় আসলে? একটা দুইটা ম্যাচ আপনি হারতেই পারেন, কন্ডিশন ডিফারেন্ট কন্ডিশন, এক্সট্রা একটা যে বাউন্স, ওই বাউন্সটা আমরা অ্যাডজাস্ট করতে আমাদের একটু সময় লেগে গিয়েছে। প্রথম টেস্ট ম্যাচ তো আমরা আসলে ভালো করতে পারিনি। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ার কারণে ইন্টারন্যাশনাল ম্যাচগুলা আগে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ হতো, একটা 3 ডে ম্যাচ বা একটা 1 ডে ম্যাচ যদি হতো তাহলে অ্যাডজাস্টমেন্ট করাটা সহজ হতো। তো ওই অপশনটা এখন নাই। এখন আপনাকে খুব যেই খেলতে হয়, কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য যে এক্সট্রা একটা সময়। যদিও আমাদের টেস্ট টিমটা আগে গিয়েছেন, ওয়ান ডে টিমের প্লেয়ারও আগে গিয়েছিলেন, কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলার যে এক্সপিরিয়েন্সটা ওইটা কিন্তু ছিল না। ওইটা হলে হয়তোবা মূল ম্যাচগুলোর রেজাল্ট আমাদের ফরই থাকতো, আমি মনে করি। বোলারদের থেকে ব্যাটারদের ব্যর্থতা নিয়ে আলোচনা হচ্ছে বেশি। ব্যাটিং কোচ আশরাফুলকে নিয়েও অনেকে প্রশ্ন তুলছে, নিজের রোলে কতটা সন্তুষ্ট অ্যাশ? না, এগুলো তো আমার রিয়াকশনের কিছুই নাই, কারণ আলহামদুলিল্লাহ লাস্ট 7 মাস ধরে আমি বলবো যে আমাদের ব্যাটাররা খুবই ভালো করছেন। একটা সিরিজ খারাপ হতেই পারে, একটা টেস্ট ম্যাচ খারাপ হয়েছে, এর আগের 4টা টেস্ট ম্যাচে কিন্তু অসাধারণ খেলেছেন আমাদের ব্যাটসম্যানরা। তো আমি চেষ্টা করছি আমার জায়গায় আমার বেস্টটা দেওয়ার জন্য। গত 1 বছর ধরে আলোচনা হচ্ছে যে বাংলাদেশ কি 27-এর বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে কিনা। ঘরের মাঠে বেশ কয়েকটা সিরিজ জেতার পরে একটা পজিটিভ ব্যাপার ছিল, আবার জিম্বাবুয়ের কাছে হেরে র্যাঙ্কিংও পিছিয়ে যাওয়া, সব কিছু মিলে আসলে বাংলাদেশ কোন পর্যায়ে আছে, কতটা চাপে আছে? দেখেন, আসলে ওই বিষয় নিয়ে একদমই আমরা ওয়ারিড না ম্যানেজমেন্ট, কারণ আমরা প্রত্যেকটা সিরিজ বাই সিরিজ যাওয়ার চেষ্টা করছি। এই সিরিজের আগে টানা 5টা সিরিজ বাংলাদেশে উইন করেছিল, তো এই সিরিজটা আমাদের ফরে যায়নি। সামনে যেই ওয়ানডে টুর্নামেন্ট হবে, হয়তো বা ইন্ডিয়া যদি আসে তাদের সাথে ওয়ানডে হবে 3টা ম্যাচ, তারপর সাউথ আফ্রিকার সাথে আছে।
তো ওই সময় আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার জন্য। মেতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে অস্ট্রেলিয়াতেও দারুণ কিছু করার বার্তা দিচ্ছিল শান্তরা। যদিও মাঝে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে টেস্ট হেরে আত্মবিশ্বাসে ধরেছে চির। 23 বছর পর ক্যাঙ্গারুদের দেশে টেস্ট খেলতে যাচ্ছে। প্রতিরোধ গড়তে পারবে টিম বাংলাদেশ? অবশ্যই অস্ট্রেলিয়াতে আমি মনে করি যে টাফ হবে, কিন্তু একটা পজিটিভ দিক যে আমরা আগে যাচ্ছি, প্রায় 10-12 দিন আগে যাচ্ছি, একটা 3-ডে ম্যাচ খেলার অপরচুনিটি আছে আমাদের। তো আমি আশা করব আমাদের সবাই যদি সুস্থ থাকে অবশ্যই টেস্ট 2টা ম্যাচই আমরা ভালো করার চেষ্টা করব। সাইফুল রূপক, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।